স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। উফ, কলি ভাবি তুমি কত মিষ্টি দেখতে, একদম সন্দেশের মতো। তোমাকে না খেয়ে ফেলতে মন চাইছে। কলি তো বেচারি রিহার মুখে ভাবি ডাক শুনে লজ্জায় গা দুটো টমেটো হয়ে গেছে। আর আর চোখে এদিক ওদিক দেখাচ্ছে কেউ শুনছে কিনা। তা না হলে স্কুলের মেয়েগুলো হেস্তনেস্ত করে তুলবে কলির জীবন। শুভ ঠিক বুঝতে পারছে না কলি কি কারণে ভয় পাচ্ছে, তাই রিহাকে স্টপ হতে বলল। তখনই অর্পা এসে, ভাই চল যাওয়া যাক। শুভরা দুটো গাড়ি নিয়ে এসেছিল। ফাহিম, অর্পা, মাহির, ইনাম বসে আছে। আরেকটাতে শুভ আর রিহা। শুভ গাড়ির দরজা খুলে দিয়ে কলিকে উঠতে বলল। আমি, বাবা বকবে। অর্পা অন্য গাড়ি থেকে বলে উঠল, কলি উঠে পড়ো, স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। শুভ ড্রাইভিং সিটে বসেছিল। কলিকে পাশের সিটে বসতে ইশারা করেছে, কিন্তু কলি আমি রিহার সাথে বসি বলতে নিলে শুভর ধমকে চুপচাপ শুভর পাশে বসে পড়ে। শুভ ড্রাইভ করছে আর চোখে কলিকে দেখছে। কলি মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। মন খারাপ করার কারণ হচ্ছে শুভ। শুভ তা খুব ভালো করে বুঝতে পারে, তাই একটা মুচকি হাসি দিয়ে সে এক হাত দিয়ে ড্রাইভিং করছে আর এক হাত দিয়ে কলির একটা হাত ধরে রাখে। কলি রাগ করে হাতটা ছুটানোর চেষ্টা করে, কিন্তু কলির মতো পিচ্ছি কি শুভর মতো মানুষের সাথে শক্তির দিকে পারবে, যেখানে শুভ যদি কলিকে জোরে একটা থাপ্পড় মারে কলি মনে হয় না দ্বিতীয়বার উঠতে পারবে। সেদিন থাপ্পড় খেয়ে বুঝতে পেরেছে, না পেরে আর চোখে দিয়ে ইশারা করে রিহার দিকে। তার মানে ছোট বোনের সামনে সব কি, কিন্তু শুভর তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। কলিকে লজ্জা দেবার জন্য, রিহা তুই কিছু দেখছিস? রিহা মোবাইল টিপতে টিপতে বলল, না ভাইয়া, তোমরা চালিয়ে যাও, আমি কিছুই দেখছি না। কলির মুখটা দেখার মতো ছিল তখন। সবাই শুভদের বাগান বাড়িতে উপস্থিত হলো। এই বাগান বাড়িটা বাহির থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরো সুন্দর। কলি আজ প্রথম এই বাড়িতে আসলো। এর আগে শুধু বাহির থেকে কয়েকবার দেখেছিল। চতুর্দিকে সবুজ গাছের সমারোহ, আর মাঝখানে দোতলা বিশিষ্ট ডুপ্লেক্সের বিশাল বাড়ি। শুভ কলির হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। মাহির, ইনাম আর ফাহিম বাড়ির ছাদে গল্প করছে। রিহাকে সাথে নিয়ে আমরাও জয়েন হলাম। অর্পা আপু দুপুরের খাবারের কি আয়োজন তা দেখতে গেল। শুভ আমায় বসিয়ে নিজেও পাশে বসে পড়লো, কিন্তু শুভকে দেখে মনে হচ্ছে সে ভালো নেই, মুখে বিষণ্ণতা। একবার জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু এত মানুষের মাঝে আর সাহস হলো না আমার। অর্পা আপু কফি এনে, ভাই এটা খেয়ে নে, মাথা ব্যথা কমে যাবে। এক কাজ কর ভাই, তুই কিছুক্ষণ গিয়ে ঘুমা। শুভ কফিটাতে চুমুক দিয়ে মাথা নাড়লো। তার মানে সে যাবে না। এখন বুঝলাম ওনাকে এমন দেখাচ্ছে কেন, তাই এমন শান্ত হয়ে বসে আছে। মাথা তো ব্যথা করবেই। এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস কি আছে শুভ ভাইয়ের? সকালেই শুরু হয় তার 12টা বাজে। রাহির দিকে শুভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। শুভর চেহারা দেখে বোঝা যাচ্ছে বেচারার মাথা ব্যথা এখনো কমেনি, তাই আমি সাহস করে বলেই দিলাম, আপনি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিন, মাথা ব্যথা কমে যাবে আপনার। শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে রইল, এরপর কলির হাত ধরে ওখান থেকে নিয়ে এলো। আরে কি করছেন? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই কি মনে করবে? শুভ রুমে এনে দরজাটা লাগে। কেউ কিচ্ছু মনে করবে না, আর বাকিদের চিন্তা বাদ দে, তুই শুধু চিন্তা কর। আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো, আমাকে একদম ডিস্টার্ব করবি না। ওকে বলে আমি চলে যেতে নিলাম। শুভ আমার হাতটা ধরে ফেললো। কোথায় যাচ্ছিস? আপনি না ঘুমাবেন? আমায় ডিস্টার্ব করতে মানা করলেন, তাহলে আমি এখানে কি করব? ঘুমান আপনি। এই কারণে না পোলাপাইনদের সাথে প্রেম করতে নাই, তুই কি কিছুই বুঝিস না? শুভর কথা শুনে কলির কান্না করতে মন চাইল। এত সাজগোজ করার পরেও নাকি আমি ওনার কাছে পিচ্ছি? আমায় কেমন লাগছে একবার বললো না, আসার পর থেকে শুধু বোকার ধমকি দিয়ে যাচ্ছে আমায়। শুভ খুব ভালো করে বুঝতে পেরেছে কলি রাগ করেছে। শুভর নিজের উপরই রাগ উঠছে। আমারই বোঝার উচিত ছিল কলি এখনো ছোট, ম্যাচুরিটি এখনো আসেনি ওর মধ্যে, তাই খুব বেশি এক্সপেক্ট করা ঠিক না তার উপর। শুভ কলির হাতটা ধরে বিছানায় বসিয়ে দিল, এরপর আমার কোলে মাথা রেখে মাথাটা টিপতে বলল, মাথাটা টিপে দেয়, আমি একটু ঘুমাবো, এর জন্যই তোকে নিয়ে আসছি। তোর কোলে মাথা রেখে ঘুমানোর সৌভাগ্য আবার কবে পাবো জানি না, তাই এই সময়টাকে আমার উপভোগ করতে হবে। তোর কোলে মাথা রেখে ঘুমানোর ইচ্ছা অনেক দিনের, যা আজ পূরণ হচ্ছে। আমি
আস্তে আস্তে শুভর মাথাটা টিপছে আর চুলগুলোতে হাত বুলাচ্ছে। শুভর চুলগুলো কি সফট আর সিল্কি। কলির তো মন চাচ্ছে একটু কাছে গিয়ে চুলগুলোর ঘ্রাণ নিয়ে দেখি কি শ্যাম্পু ব্যবহার করে ছেলেটি। শুভ ঘুমিয়ে গেছে আর ঘুমের মধ্যে শুভ আমার কোমরকে জড়িয়ে ধরেছে। কলির তো মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নড়তেও পারছে না, শুভ উঠে চলে যাবে বলে। কলি তো শুভর ঘুমন্ত চেহারা দেখে আবারও প্রেমে পড়ে গেল। শুভ বসে বসে ড্রিঙ্ক করছে। এই অভ্যাসটা শুভর খুবই খারাপ। মন খারাপ থাকলে হয়তো ড্রিঙ্ক করবে, নয়তো সিগারেটের ধোঁয়া ওড়াবে। আজ শুভর মনটা খারাপ, তার কারণ হচ্ছে চারপাশের পরিবেশ। ভালোবাসা দিবস উপলক্ষে শুভর ফ্রেন্ডসরা পার্টির আয়োজন করেছে। আর এই পার্টিতে এসে চারদিকে এত জোড়ায় জোড়ায় কাপল দেখে শুভর ও কলির কথা খুব বেশি মনে পড়ছে। কলির সাথে এটাই শুভর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই কলির সাথে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু আর্জেন্ট কাজ পড়ায় শুভ বাকি সবাই সেদিনই ঢাকায় ব্যাক করে। শুভ বসে বসে ভাবছে। ফাহিম এসে, কিরে কি ভাবছিস? আমার ভাবনার মানুষটিকে ছাড়া আর কারো কথা ভাবার সময় নাই, জানিস না? ও তাই তো, তোমার জীবন তো আবার কলিময়। হয়েছে তোর, আমি না হয় বাধ্য হয়ে একা বসে টাইম পাস করছি, কিন্তু তুই এখানে কেন? আজকে তোর অর্পার সাথে থাকার কথা। ফাহিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে, তোর বোনকে কাল রাত থেকে ফোন করছি, ফোন রিসিভ তো দূরে থাক, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। বলতো এভাবে কতদিন? ও শুধু আমার থেকে দূরে থাকার বাহানা খোঁজে। এখন তো আমারও মনে হচ্ছে ওকে এভাবে বিয়ে করা ঠিক হয়নি। ও রিল্যাক্স ফাহিম, তুই একটু বেশি চিন্তা করছিস না? আরে অর্পা তোর বিয়ে করা বউ, গার্লফ্রেন্ড না যে ও ফোন রিসিভ না করলে ওর সাথে দেখাই করতে পারবি না। তোর বউ ফোন না ধরলে বাসায় চলে যা, ওকে নিয়ে কোথাও ঘুরে আয়, ওকে বেশি বেশি করে সময় দে, দেখবি ভালো না বেশে যাবে কোথায়। ভালোবাসা একটু বেহায়া হতে হয়। কিন্তু ও কি যেতে রাজি হবে? শুভ একটু বিরক্ত হয়ে ফাহিমের দিকে তাকালো। এবার এমন বডি কার জন্য করছিস? মারামারির জন্য? বউ যেতে না চাইলে কোলে করে নেওয়া যাবে, কে তোরে বাধা দিবে? আর লাইসেন্স করা জিনিস ভাই, যখন যা মন চাইবে যেমন মন চাইবে নিয়ে নিবি। ফাহিম ভাইয়া কিভাবে প্রেম করতে হয় তা শুভ ভাইয়ার থেকে শিখে নাও, অনেক বছরের অভিজ্ঞতা আছে। কি বুঝলা? মাহির টিটকারি করলো। এতক্ষণ ইনাম ও মাহির ফাহিম ও শুভর কথাগুলো শুনছিল। বয়সে ছোট হলেও শুভর সাথে যথেষ্ট ফ্রি ওরা। শুভর সব ভালো খারাপ কাজে ইনাম, মাহির আর ফাহিম সাথে ছিল এবং আছে। ওকে, আমি চললাম তোমার বোনের কাছে। কপালে আজ যা আছে খেতে রাজি, শুধু ঝাড়ু জুতা যাতে না পড়ে দোয়া করি। আর তোরা 3টা ব্যাচেলর ডেট পালন করে একে অপরের সাথে। ফাহিম ভাইয়া আমাদেরও সময় আসবে, মনে রেখো। ওকে ওকে ইনাম, বাই। সবাই সবার মতো এনজয় করছে, কিন্তু দুটো চোখ শুভকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে, আর সে হলো আরুষি। শুধু আরুষি না, পার্টিতে আসা অনেক মেয়ে শুভকে গিলে খাচ্ছে, কিন্তু কেউ ওর সামনে আসার সাহস পাচ্ছে না শুভ। কারণ শুভ কোনো মেয়েকে নিজের ধারের কাছে বেশি ঘেঁষতে দেয় না। এমন ড্যাশিং হ্যান্ডসাম মানুষটি যখন কর্কশ কণ্ঠে গেট আউট, লিভ মি অ্যালোন বলে চিল্লিয়ে ওঠে, তখন যে কোনো মেয়ে সামনে আসতে ভয় তো পাবেই। বেশিরভাগ মেয়েরাই শুভকে চেনে, তাই ওর ধারে কাছে যায় না। কিন্তু আরুষি কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। কোথাও তেমন যাওয়া হয়নি বলে আজ কাজিন ব্রাদারের সাথেই পার্টিতে এসেছে। আর এখানে এসে নিজেরও কিছু ফ্রেন্ডস পেয়ে গেল। শুভকে দেখি, ছেলেটা কে রে? ও তো শুভ ভাই, পুরো নাম শুভ চৌধুরী। চৌধুরীর বাড়ির বড় ছেলে, হ্যান্ডসাম গুড লুকিং এর সাথে ভীষণ রাগী, তার সাথে রাজনীতি করে। বাবার বিশাল ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এখনও ব্যাচেলার, আমাদের ভার্সিটিতে সিনিয়র ছিল। গার্লফ্রেন্ড নাই কোনো? মনে হয় না রে, আজও কোনো মেয়ের সাথে দেখিনি। কেন, প্রেম ভালোবাসা পছন্দ করে না? তেমন তো মনে হয় না, ভার্সিটিতে যখন ছিল নিজের অনেক ফ্রেন্ডশিপদের পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছে। আরুষি আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু মুগ্ধ নয়নে শুভর দিকে তাকিয়ে আছে। শুভর এখন আর এখানে থাকতে মন চাইছে না, খুবই বিরক্ত লাগছে। তার উপর আজ ড্রিঙ্কসের নেশাও হয়ে যাচ্ছে, তাই ইনাম আর মাহিরকে নিয়ে বাসায় চলে গেল। রাত 1টা বাজে। হঠাৎ কলির ফোনটা ভাইব্রেট করতে লাগলো। ঘুম ঘুম চোখে কলি। হ্যালো শুভ ভাইয়া, আমি কাল কথা বলি। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। থাপ্পড় চেনস? না চিনলে বল, আমি এক্ষুনি এসে দেওয়া যাব।
আর আমি তোর কোন কালের ভাই? হ্যাঁ, শুভর কথা শুনে কলির ঘুম জানালা খুলে দৌড় দিল। আসলে আমি দেখ কলি, এমনি মনটা ভালো না, আর তুই এমন এসব আবল তাবল বলে আমার একদম একদম রাগাইস না কিন্তু। আপনার মন খারাপ কেন? বারে আজ এমন একটা দিনে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে আছে, আর আমি তো তোকে দেখতেও পারছি না। খুব মনে পড়ছে তোকে কলি, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। কেন তুই আমার সাথে নেই? আমার কাছে এসে পর কলি, খুব যত্নে রাখবো আমি তোকে। আপনি কিছু খেয়েছেন? মানে উল্টাপাল্টা কিছু? ড্রিঙ্ক করেছি, আজ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছি। কেন? কলি বিস্ময়ী হয়ে জিজ্ঞেস করলো। মন খারাপ থাকলে একটু করি, আগে করতাম না, কিন্তু গত 2 বছর তোর কথা যখনই মনে পড়তো তখন এটা ছাড়া কোনো উপায় ছিল না তোকে ভুলবার জন্য। তাহলে এখন ছেড়ে দিন। তুই যেদিন আমার পুরোপুরি হবি সেদিন আই প্রমিস একদম ছেড়ে দেব। কলি এ সম্পর্কে আর কিছু বলতে পারলো না। আচ্ছা তাহলে এখন ঘুমান, অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার তো তোর সাথে কথা বলতে অনেক মন চাইছে, তোর কোলে মাথা রেখে ঘুমাইতে মন চায় বাসা। ওদিকে কলি নিশ্চুপ। শুভ ড্রাঙ্ক হয়ে আবল তাবল বলেই যাচ্ছে আর কলি চুপচাপ শুনেই যাচ্ছে। কিছুক্ষণ পর কোনো শব্দ আসছে না ও পাশে থেকে। কলি বুঝতে পেরেছে শুভ ঘুমিয়ে গেছে, তাই কলিং ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। ফাহিমও পার্টি থেকে এসে বারান্দা দিয়ে অর্পার রুমে প্রবেশ করল। অর্পা ঘুমে আচ্ছন্ন, পাশের টেবিলে চকলেট বক্স রাখা। এটা বিকেলে ফাহিমই পাঠিয়েছিল অর্পার জন্য, সাথে রেড রোজ। গোলাপগুলো অর্পা খুব যত্নে ফুলদানিতে রেখে দিয়েছে, আর চকলেট বক্স থেকে কিছু চকলেট শেষও করে ফেলেছে। বাকিগুলো পরে খাবে বলে পাশের টেবিলে রেখে দিল। ফাহিম দেখে মুচকি হাসি দিল। থাকলি একটা, আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মুখ ফুটে বলবে না, শুধু জ্বালাবার জন্য। ফাহিম অর্পার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। তোমার এই মায়া ভরা মুখটার প্রেমে যে আমি বারবার পড়ি, এটা কি আমার দোষ? এরপর ফাহিম গিয়েও অর্পার পাশে শুয়ে পড়ল। আজও কোথাও যাবে না। সকালে হয়তো অর্পা রাগ করুক, ও রাগটা ফাহিমের এখন ভালো লাগে। কলি সকাল সকাল উঠে রেডি হয়ে শিলার সাথে স্কুলের দিকে পা বাড়ালো। মন খারাপ করে চারদিকে নজর দিচ্ছে। বসন্তের ছোঁয়া বইছে চারিদিকে এখনো। শুভর কথা খুব মনে পড়ছে। আজ 3 দিন হলো শুভর সাথে কথা হচ্ছে না, তাই তো নিজের অজান্তেই বলে উঠল, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। শেষ বসন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। শুভকে সাথে করে নিয়ে কলির বসন্তের সব এলোমেলো কুড়াতে চেয়েছিল, কিন্তু শুভর বাবা আজমাল চৌধুরী অসুস্থ, হেমোরেজিক স্ট্রোক করেছে। এটা সাধারণত মস্তিষ্কের ভেতরে কোনো রক্তনালী ছিঁড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হয়। এই ধরনের স্ট্রোক 3 মাসের মধ্যে মৃত্যু ঝুঁকি অনেক অনেক বেশি বেড়ে দেয়। তাই তো শুভ আর শুভর পুরো পরিবার হাসপাতালে ব্যস্ত। শুভর বাবার এই অবস্থা দেখে শুভর মা অসুস্থ হয়ে পড়েছে, তাই মাকে বাসায় শুভর ছোট মা আর অর্পা দেখাশোনা করেছে। আর হাসপাতালে ওরা 3 ভাই, চাচা আর ফাহিম আছে। চাচাকে প্রতিদিন রাতে জোর করে বাসায় পাঠিয়ে দেয়, কারণ উনিও অসুস্থ হলে আরও সমস্যায় পড়তে হবে সবাইকে। কিন্তু শুভর দিন রাত হাসপাতালে বাবার কাছে পার হচ্ছে। হয়তো এতদিন বাবা ভালো ছিল বলে শুভ কখনো বোঝেনি মানুষটাকে, শুভ কতটা সম্মান ও ভালোবাসে। এই কয়েকদিনের মধ্যে শুভ কলির সাথে কোনো কথাও বলতে পারেনি, শুধু একবার ফোন দিয়ে বলেছে, বাবা অসুস্থ, ফ্রি হলে আমি কল করবো। তাই কলিও আর শুভকে ফোন করে বিরক্ত করেনি। কলি জানে সব ঠিক হলে শুভ নিজেই ওকে ফোন দেবে। এখন আল্লাহর কাছে দোয়া আর অপেক্ষা করা ছাড়া কলির আর কিছুই করার নেই। আজ 15 দিন হলো শুভর বাবা কিছুটা সুস্থ। শুভ কিছুটা নিস্তার হলেও আবার আরেক ভেজালে পড়ে গেল। চৌধুরী পরিবারের বিশাল ব্যবসার ভার কে নেবে এখন? এত বছর আজমাল চৌধুরী এক হাতে সব দেখে এসেছে, কিন্তু এখন ডাক্তার আজমাল চৌধুরীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে। শুভর চাচারও সম্ভব নয়, ইনাম ব্যবসার কিছুই বোঝে না। সে কলেজের প্রফেসরের পদে কিছুদিন হলো জয়েন করেছে, আর বাকি আছে মাহির। ওর পড়াশোনা শেষ হয়নি এখনো।
অনেক ডিসকাশনের পরে শুভ সিদ্ধান্ত নিল নিজের স্বপ্নকে ভুলে যাবে পরিবারের জন্য, আর পারিবারিক ব্যবসা সামলাবে এখন থেকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রাতে ছাদে দাঁড়িয়ে আঙুলের ফাঁকে সিগারেট রেখে বাতাসে ধোঁয়া ছাড়ছে শুভ। কলিকে অনেকদিন পর ফোন করলো। কলিকে সব খুলে বলা হলো। কলি শুভকে নিজের প্রতি ভরসা রাখতে বলল। এতদিন চারদিকে বসন্তের ছোঁয়া থাকলেও এখন কিছুটা কমে গিয়েছে বসন্ত, কারণ ঋতুরাজ বসন্তকেও বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। তাই পরিবেশটা এখন আগের মতো নেই, কিছুটা গরম এখনই পড়া শুরু করে দিয়েছে। তবে মাঝে মাঝে বৃষ্টি এসে কিছুটা ঠান্ডা অনুভূতি দিয়ে যায় পরিবেশকে। আজও রাতভর বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল সকাল সূর্যি মামা উকি দিয়ে পরিবেশটাকে এখন আবার গরম করে দিল। কলি, শিলার ছোট বোন নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল। রাস্তার চারপাশে অনেক কোলাহল। সাধারণত গ্রামের মানুষদের সকাল শুরুই হয় ভোর ডেকে, তাই তো সকাল হতে না হতে কর্মমুখী মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে। তার উপর শিলা ও আজ খুব করে বকবক করছে, কারণ হাতে নতুন মোবাইল পেয়েছে। নতুন মোবাইলের খুশিতে তাই সে আজ দিশেহারা, কিন্তু মনটা একদমই ভালো না কলির, কারণ একটাই, শুভ। স্কুলের বসন্ত বরণ অনুষ্ঠানের সময় এসেছিল, আর কলির সাথে দেখা করতে আসেনি। ফোনে কথা হয় প্রতিদিন, কিন্তু কলির যে শুভকে খুব দেখতে মন চাইছে সে কথা কিভাবে বলবে ওকে। বাবার ব্যবসা ধরার কারণে শুভ একদমই সময় পায়নি, তাই মাসখানেকের উপর হলেও কলির সাথে দেখাও করতে পারেনি। তবে এখন কিছুটা হলেও চাপ কমেছে। এতদিন শুভ প্রচণ্ড ঝামেলার মধ্যেই ছিল। আগে শুভ মাঝে মাঝে অফিসে আসতো বাবাকে সাহায্য করার জন্য, কিন্তু এখন তো শুভকে একাই সব সামলাতে হচ্ছে। তাই সব কিছু বুঝে নিতেই কিছুটা সময় লেগে গেল। স্কুলের ছুটির পর আমি ও শিলা একসাথেই বের হলাম। রাস্তার ওপারে ফুচকাওয়ালাকে দেখে শিলা দৌড়ে ওখানে চলে গেল আর টক দিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলো। শিলা মন প্রাণ উজাড় করে ফুচকা গিলছে, আর আমি অবাক হয়ে দেখছি। কলি, একটা খেয়ে দেখ, খুব টেস্টি রে। না না, আমার এত শখ নেই, তুই খা তোর ফুচকা। কলি, তুই একটা আজব মাইয়া রে। আমি আজ পর্যন্ত দেখি নাই কাউরে ফুচকা মানা করতে, অথচ তুই এগুলো খেতেই চাস না রে। কে রে? কেন জানি ভালো লাগে না রে, পেটেও হজম হয় না একদম। একবার শখ করে চেষ্টা করেছিলাম, কিন্তু রাতে পেটের ব্যথায় জান যায় যায় অবস্থা আমার। আরে এত তাড়াতাড়ি মরলে আমাকে কি হইব সুন্দরী? কলি ও শিলা দুজনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো কে। এ তো চেয়ারম্যানের পোলা শিহাব আর তার বখাটের বন্ধুরা ইলিয়াস, লিমন। এর আগে শিহাব কলিকে দূর থেকে শুধু দেখত, আর তার বন্ধুরা গান বা শীষ বাজিয়ে ছাছড়ার মতো উৎপাত করত। কলি অনেকবার খেয়াল করলেও কখনো কিছু বলেনি, কারণ চেয়ারম্যানের ছেলে শুধু শুধু কলি কোনো ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু আজ তো একদম সামনে এসে পড়েছে, আজ তো চাইলেও এড়াতে পারবে না। কয়েক মাস গ্রামে ছিল না, তাই এতদিন দেখেনি। আজ আবার কোথা থেকে যেন হুদাই হলো ফাজিলটা। শুনলাম আজকাল নাকি চৌধুরী বাড়ির বড় পোলার লগে তোমার খাতির বাইরে গেছে। কেমন উদ্ভট চোখে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর বলছে, যা খুবই অস্বস্তিকর লাগছে আমার। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, তেমন কিছু না সে ভাইয়া। তেমন কিছু না হইলে বালা অত্যন্ত তোমার জন্য। অবশ্য শুভ চৌধুরী তোমার থেকে বয়সে কত বড়, সময় মতো বিয়া করলে তো এতদিন তোমার বয়সে মাইয়া থাকতো। আমার কেন জানি গা জ্বলছে কথাগুলো শুনে, এক মুহূর্তও এখানে থাকতে মন চাইছে না। আমরা আসি শিহাব ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। এটা বলেই আমি শিলার এক হাত ধরে চলে যেতে নিলাম। শিহাব আমার অন্য হাতটা ধরে ফেলে রাস্তায় আটকায়। আরে কই যাও, দাঁড়াও। এতদিন পর তোমার লগে কথা কইতে আইলাম, আর তুমি দেখি আমার থেকে পালাচ্ছ। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম। আমি বাসায় যাবো শিহাব ভাই, পথ ছাড়ুন। সাইডা দেমো, আগে কথা শেষ করে নেই। গ্রামে এত জোয়ান ফোলাগো রাইখা তুমি শুভ চৌধুরী পিছে পিছে ঘুরছ, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কি এমন দিছে আমারও একটু কও। আমি তার মতো দিতে না পারলে কমও দিব না, বিশ্বাস করতে পারো। এই ধরনের কথার সম্মুখীন আমি কখনো হইনি, তাই না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। আরে কাঁদো কেন?
বলে চোখের বাণী মুছতে আসলে আমি ধুপা পিছে চলে যাই। তোমার মনে হয় না কলি তুমি একটু বেশি বোকা? শুভ চৌধুরী ঢাকার এত সুন্দর সুন্দর মাইয়াগো পিছে না ঘুরে তোমার মতো গ্রামের একটা পিচ্চি মাইয়া পিছে পিছে কেন ঘুরছে? তা কি তুমি বুঝো না? নাকি বুঝো না বোঝার ভান কইরা মজা নিচ্ছ? শিহাব ভাইয়া কী সব বলছেন? শুভ ভাইয়া জানতে পারলে অনেক রাগ করব। ওই দেখছোস, আমাকে শুভ চৌধুরী ভয় দেখাচ্ছে বলে হা হা করে সবগুলো হেসে ওঠে। সবগুলো যখন হাসিতে ব্যস্ত, যখন শিলা কলির হাত ধরে টেনে নিয়ে আসলো ওখান থেকে, আর পিচ দিয়ে শিহাবের বন্ধুরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আরে ফুলকলি, আমগো লগে নিয়ে যাও, হা হা। তুই আজই শুভ ভাইয়াকে ফোন করে বিচার দিবি। কি বিয়াদবেরা, আগে তো শুধু দূর থেকে ফাইসলামি করতো, আজ তো একদম সামনে এসে করছে। দেখছোস কত বড় সাহস। শিলা চুপ কর, এমনি আমার ভালো লাগছে না। আর খবরদার শুভ ভাইয়ার কানে যেন এইসব না যায়। উনি এমনিতেই অনেক প্যারার মধ্যে আছে, তার উপর আমার এইসব ঝামেলায় ওনাকে আর না জড়ানোই ভালো। উনি খুব রাগী, শোনার সাথে সাথে নিজের কাজ কাম সব ফেলে এখানে চলে আসবে, যা আমি একদমই চাই না। তাহলে কি করবি? এসব এভাবে চলতে দিবি? আজ হাত ধরতে সাহস হয়েছে, কাল যদি... তুই চিন্তা করিস না, আমি ঠিক সামলে নেব। এখন বাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। কলি ও শিলা যার যার বাসায় চলে গেল, আর বাসায় এসে কাউকে কিছু বলল না, চিন্তা করবে বলে। অবশ্য মন খারাপ ছিল বলে কলির মা অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু কিছু একটা বলে বুঝিয়ে দিল। রুমের দরজা লাগিয়ে চিন্তা করছিলাম, আমি কি আসলেই ওনার যোগ্য? সে তো অনেক ভালো কাউকে পেতে পারতো, এখনো পাবে। তাহলে এসব উদ্ভট চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেলাম আমি। হঠাৎ মনে হলো কেউ আমার দরজা ধাক্কাচ্ছে। আমি ঘুম ঘুম চোখে আগে টাইমটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। স্কুল থেকে এসেই ঘুম দিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে। নিশ্চয়ই মা দরজা ধাক্কাচ্ছে। দরজা খোলার সাথে সাথেই শিলা হুড়মুড়িয়ে আমার ঘরে প্রবেশ করলো। কি রে শিলা, এই অসময়ে তুই? আর এত অস্থির লাগছে কেন তোকে? ওর না কই তোর? ওর না পর আর চল আমার সাথে। কোথায় আর কেন? তোর জম এসেছে। মানে? কলি বিস্ময় হয়ে, মানে শুভ ভাইয়া এসেছে। কি? কখন? আর তুই জানলি কি করে? শুধু কি আমি, পুরো গ্রাম জানে। মানে? চেয়ারম্যানের ছেলে শিহাব আর ওর বন্ধুদের নাকি শুভ ভাই গ্রামে এসেই অনেক মারধর করেছে। একটু আগে আব্বা ফোন দিয়া মারে বলছিল, আমি আড়াল হয়ে শুনছিলাম। আমি মনে করলাম তুই মনে হয় শুভ ভাইকে কিছু বলছিস। শিহাবের অবস্থা নাকি তেমন ভালো না, এক হাত তো ভাঙাইয়াই গেছে। শিলার কথা শুনে আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলে শিলা ধরে ফেললো। এখন চল আমার সাথে। কোথায়? আমি অবাক নয়নে তাকিয়ে আছি। কোথায় আবার? শুভ ভাইয়া ডাকছে তোকে, তোর ফোন বন্ধ বলে আমাকে ফোন দিয়ে তোকে ঘর থেকে বের করতে বলছে। আমি চাচিকে বলেছি তোকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি, দুজনে মিলে নোট করব বলে। কিন্তু উনি তোর নাম্বার পেলো কোথায়? আর আমি কোথায় যাব? কোথাও যাব না আমি। আমাকে আজকে তুলেই আছাড় মারবে। কোথা থেকে পেলো তা জানি না, তোকে না নিয়ে গেলে কাল নাকি আমাকে স্কুলেও ঢুকতে দেবে না। স্কুলটা তো আবার তার বাপের, জানোসই তো। সে যখন তখন আমাকে বের করে দিতে পারবে। কি জ্বালা বলতো, আমি কিছুই করলাম না আর মাঝখান দিয়ে শাস্তি আমাকে পেতে হবে কেন? চল বলেই আমাকে এক প্রকার টেনে নিয়ে গেল। রাস্তাঘাট কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে। কোনো রকম শিলার ফোনের লাইটটা দিয়ে মেইন রাস্তায় এসে পড়ি। একটা গাড়ি দাঁড় করানো, সামনে মাহির ভাইয়া হাতের ইশারায় গাড়িতে বসতে বলল। আমি গাড়িতে বসে দেখি উনি এই গাড়িতে নেই। তাহলে কোথায় সে? আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মাহির ভাইকে যে কিছু জিজ্ঞেস করব তাও পারছি না। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে গেল। মাহির ভাই আমায় ইশারা করে সামনের একটা ব্ল্যাক কালারের মাইক্রো দাঁড়িয়ে আছে সেখানে যেতে বলল। আমার তো মনে হয় পা চলছে না, কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজাটা ধরতে নিলে ভেতর থেকে কেউ খুলে গম্ভীর গলায় গাড়িতে বসতে বলে। আমি গাড়িতে উঠে চুপচাপ বসে পড়ি। রাত বলে তেমন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ওনাকে, তবে দূরে রাস্তার লাইটের হলদে আলোয় ওনার হালকা আবছা ছায়া দেখা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা গাড়ি রাস্তা দিয়ে গেলে হেডলাইটের আলোয় মানুষটার চেহারা দেখতে পাই। কতদিন পরে দেখা হলো, অথচ এইভাবে
এখনো রাগী একটা লুক নিয়ে 2 আঙুলের মাঝে সিগারেট নিয়ে কালো ধোঁয়া ছাড়ছে সে। গাড়ির একটা জানালা বাদে সব জানালা বন্ধ বলে বাতাসে সিগারেটের সব ধোঁয়া আমার নাকে আসা শুরু করেছে, আর তাতেই আমার কাশি হচ্ছে। আমার কাশি দেখে উনি সিগারেটটা ফেলে দিল। কিছুক্ষণ পর কাশিটা বন্ধ হলে ভাবলাম যাক একটু তো নিস্তার হলো। তখনই উনি আমার কোমরটা ধরে একদম কাছে টেনে নিল। আমার হাত দুটো তার বুকের উপর, আর তার গরম নিঃশ্বাসগুলো আমার মুখের উপর আছড়ে পড়ছে। আর আমার নিঃশ্বাস নিতে কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। উনি আমার কপালে আসা ছোট ছোট চুলগুলো পরম যত্নে কানের পেছনে গুজে দিল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ফোন বন্ধ কেন তোর? স্কুল থেকে এসে না খুলতে ভুলে গেছি। কিছুটা কাপা গলায় বললাম। আমার ঘাড়ে তার মুখ রেখে ফিচেল স্বরে বলল, ঘুমিয়েছিলি? আমি শুধু মাথা নাড়লাম, মুখ দিয়ে কিছু বলতে পারলাম না। গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে আমার। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাস কেমনে? হ্যাঁ, আমার কিন্তু তোর ঘুম দেখে খুব হিংসা হয় জানিস। হঠাৎ আমার ঘাড়ে ওনার শীতল ছোটের ছোঁয়ায় কেঁপে উঠলাম আমি। আস্তে আস্তে স্পর্শগুলো যেন আরো গভীর হতে লাগলো। ওনার প্রতিটা ছোঁয়ায় আমিও যেন হারিয়ে যাচ্ছি। কিন্তু কেন যেন আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি জানি না কেন। ওনার ভালোবাসার কারণে নাকি এত দিন পর দেখা হওয়ার কারণে নাকি সকালে শিহাবের কথাগুলোর কারণে আমি জানি না। শুভ কলিকে আর একটু কাছে টেনে শুভ কলির মুখটা দুহাত নিয়ে চোখে দুটো চুমু দিয়ে পানিগুলো শুষিয়ে নিল। কলি হালকা ধাক্কা দিয়ে দূরে সরে বসার চেষ্টা করলে শুভ আবার কলির কোমরকে আঁকড়ে ধরে কাছে টেনে নিজের ঠোঁট দুটো কলির ঠোঁটে প্রবেশ করাতে লাগলো। মুহূর্তের মাঝে কলির পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেল, আর শুভর নেশা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুভর ভারী গরম নিঃশ্বাসগুলো কলির গালে এসে বাড়ি খাচ্ছে, আর কলির মনে হচ্ছে শুভ যদি তার কোমরকে এভাবে না ধরতো তাহলে হয়তো পড়ে যেত। কলির শরীর কেন জানি অবশ হয়ে পড়ছে। এর আগেও শুভ কলিকে এভাবে কিস করেছিল হাসপাতালে, কিন্তু আজ তো এক প্রকার উতলা হয়ে কিস করছে, যেন কত বছরের তৃষ্ণা নিবারিত হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর এক সময় শুভ কলিকে ছেড়ে দিয়ে ঠোঁটে আবার একটা কিস করে। কলির কপালে কপাল রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে শুভ। কিছুক্ষণ পর কলিকে খুব যত্নে বুকে জড়িয়ে ধরে বলে, তুই কি ভাবছিস তুই আমারে না বললে আমি জানতে পারবো না? কলি মাথাটা উঁচু করে শুভর দিকে তাকায়। এত অবাক খবর কিছু নাই। আমি দূরে থাকলেও আমার ছায়া তোর আশেপাশে থাকে। তোকে এখানে একা রেখে শহরে আমি কিভাবে নিশ্চিত থাকি? তুই তো আমার পরাণ পাখি, যাকে একদিন শুভর খাঁচায় বন্দি হতে হবে। কিন্তু যতদিন বন্দি করতে না পারছি নজরে তো রাখতে হবে, তাই না? কারণ শুভর প্রাণটা যে তোর কাছে, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? তাই তোর কাছে আসা এমন অশুভ সব কিছুকে এই শুভ শেষ করে দিবে। কলি কেন জানি আজকের শুভকে দেখে সত্যি ভয় লাগছে, কারণ শুভর এমন রূপের কথা শুধু শুনেছে কিন্তু দেখেনি। কিন্তু শিহাবা, কলিকে শুভ আর কিছু বলতে দিল না, ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বলল, এই নামটা তোর মুখে আমি আর শুনতে চাই না। আমার জিনিসের দিকে হাত দেওয়ার শাস্তিও পেয়ে গেছে। আশা করি জীবনে ভুলেও আর তোর সামনে আসবে না। আজ সকালে শুভ ফাহিমকে সাথে নিয়ে একটা মিটিং অ্যাটেন্ড করেছিল অফিসে। এমন সময় একটা নাম্বার থেকে কল আসে। অন্য কোনো নাম্বার হলে শুভ কখনো ধরতো না কাজের মাঝে, কিন্তু কাজ ছাড়া বা বিশেষ কোনো দরকার ছাড়া এ নাম্বার থেকে যখন তখন ফোন আসে না, তাই শুভ ফোনটা রিসিভ করলো। ফাহিম লক্ষ্য করলো ফোনে কথা বলতে বলতে শুভর চেহারার রং পাল্টে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে আছাড় দিলে ভেঙে চুরমার হয়ে যায়। শুভ তার বিয়েকে আজকে সব মিটিং ক্যান্সেল করে দিতে বলে, অফিস থেকে বের হয়ে যায়। ফাহিম বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই ফাহিমও পিছে পিছে শুভর সাথে গাড়িতে উঠে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে শুভ গ্রামে এসে পড়ে। শিহাবকে খুঁজতে হয়নি শুভর, কারণ গ্রামে শুভর কিছু বিশ্বস্ত ছেলে আছে, তারাই শিহাব আর তার বন্ধুদের সরে এনেছে। শুভর হুকুমে বাজারে দাঁড়ানো হাজার মানুষের মনে কৌতূহল বেড়ে গেল। এই সময় এখানে শুভ চৌধুরীকে দেখে স্কুলের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে শিহাব ও তার বন্ধুদের অনেক মারে শুভকে ফাহিম একা কিছুতেই সামলাতে পারে না।
এমন সময় ইনাম ও মাহিরও দৌড়ে এসে শুভকে ধরতে। এখানে আসার সময় ফাহিমই তাদের ইনফর্ম করে, কারণ ফাহিম ভালো করে বুঝতে পারে আজ কিছু একটা ভয়ঙ্কর হবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।